হাই এভরিওয়ান। তো আজকে তোমরা টপিকটা দেখেছো যে টাইডাল পাওয়ার জেনারেশন। তো এটা নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। তো টাইডাল পাওয়ার জেনারেশন মানে হচ্ছে জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ তৈরি করা। তো এটা একটা অন্যতম সিম্পল একটা পদ্ধতি। আমরা জানি যেখানে হচ্ছে জোয়ার ভাটা, এর ফলে যে জলের যে স্ফীতি ঘটে আর জল হ্রাসও ঘটে। বেসিক্যালি এটা সমুদ্রে বা সমুদ্রের ধারে যেখানে নদী এসে মিশছে সেই মোহনায় কি হয়, এই জলের স্ফীতিটা সবচেয়ে বেশি দেখা যায়, তাই তো? সমুদ্রেও একটা টাইম অন্তর অন্তর কি হয়, কোস্টাল এরিয়াগুলোতে আমরা দেখতে পারি যে সমুদ্রের জল বাড়তে থাকে আর জল তারপরে কমে যেতে থাকে ভাটার টাইমে। তো টাইডাল পাওয়ার জেনারেশন এই সমুদ্রের মধ্যে যে কারেন্টটা আসছে, ওশান যে কারেন্টটা আছে ডিউ টু দ্য টাইডাল, জোয়ার ভাটার জন্য যে কারেন্টটা তৈরি হয় বা জলের প্রবাহ তৈরি হয়, সেটাকে ব্যবহার করে কি করে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। ঠিক আছে? তো টাইডাল পাওয়ারের ক্ষেত্রে আমাদের যে বেসিক যে আইডিয়াটা সেটা হচ্ছে যে টাইডালের ফলে হচ্ছে জলের সমুদ্রের জল বা আমাদের যে সাগরগুলো আছে মহাসাগরগুলো আছে তার জলের ভেতরে কি হয়, আম, জলের স্ফীতি ঘটে। ঠিক আছে? সেই সময় আমরা কি করি, একটা ব্যারেজ তৈরি করেছি, একটা বাঁধ তৈরি করেছি। তো বাঁধের এক সাইডে সমুদ্র আছে মনে করো, অন্য দিকটাতে কি আছে, আমাদের উপসাগর থাকতে পারে বা আমাদের ভীষণ বড় একটা জলাধার থাকতে পারে, আম, বা একটা আমাদের টাইডাল বেসিন থাকতে পারে। টাইডাল বেসিন খুব ছোট মাপের হয়, খুব বড় মাপের হয় না। তো টাইডাল বেসিন থাকতে পারে। তো সেই বেসিনটা আর সমুদ্র, এই দুটোকেই মাঝখানে আটকে রেখেছে কে, দুটোর মাঝখানে বিভেদ তৈরি করেছে কে, ব্যারেজটা। ঠিক আছে? তো ব্যারেজের নিচ দিয়ে আমাদের জল যাওয়ার একটা প্যাসেজ আছে, সেখান দিয়ে যখন জোয়ার হচ্ছে তখন জলটা কি হচ্ছে, সেই ব্যারেজের মধ্যে দিয়ে জলটা ঢুকে যাচ্ছে হচ্ছে ওই আমাদের যে টাইড বেসিনটা আছে সেই বেসিনের ভেতরে। বেসিন মানে একটা জলাধার ভীষণ বড়। ঠিক আছে? তো বড় বড় দিঘির মতন মনে করো আর কি। ঠিক আছে? বা বড় পুকুর মতন। ঠিক আছে? তো সেই বেসিনের মধ্যে জলটা গিয়ে স্টোর হচ্ছে। আর যদি উপসাগর হয় তাহলে সাগর থেকে জলটা হচ্ছে উপসাগরের দিকে মানে গালফের দিকে ঢুকছে, মানে সি থেকে গালফের দিকে জলগুলো এন্ট্রি নিচ্ছে। তো এমন সময় যখন জোয়ার হচ্ছে তখন জল স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, ফলে আমাদের বেসিনের মধ্যে জলটা ঢুকতে থাকছে। ফলে বেসিনের মধ্যে থাকা জলের হেডটা কি হচ্ছে, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই তো? জলের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবার যখন জোয়ারটা প্রায় সবচেয়ে ম্যাক্সিমামে আছে সেই সময় আমরা কি করলাম, আমরা ব্যারেজের যে খান দিয়ে জলটা এন্ট্রি নিচ্ছে সেখানে আমাদের একটা দরজা মতন আছে যাকে আমরা স্লুইস গেট বলি। সেই স্লুইস গেটটাকে কি করছি, বন্ধ করে দিলাম। ঠিক আছে? তাহলে এখন সমুদ্রের দিকে যে জল আর আমাদের যে টাইডাল বেসিন সেই দুটো জলের লেভেল সেম। ঠিক আছে? এইবার যখন ভাটা শুরু হচ্ছে তখন কি হচ্ছে, ভাটার সময় সমুদ্রের জলের লেভেল নেমে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু যেহেতু আমরা স্লুইস গেটটাকে বন্ধ করে রেখেছি, তাই আমাদের যে বেসিন বা আমাদের যে গালফটা আছে, উপসাগর আছে, সেই সাগরের জলটা কি হচ্ছে না, উপসাগরের জলটা আর যেতে পারছে না সমুদ্রের দিকে। তাই জলটা এখন আটকে গেছে। ফলে আমাদের কি হচ্ছে, একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, একটা হেড এর যে পার্থক্য সেটা তৈরি করতে পারছি। ওয়াটার হেডের পার্থক্য সেটা হচ্ছে সি লেভেল ওয়াটার, সমুদ্রের জল তখন ভাটার সময় অনেক নিচে নেমে গেছে। কিন্তু আমাদের যে বেসিনটা তৈরি করেছি আমরা, টাইডাল বেসিন, সেই বেসিনের মধ্যে জলের হাইট কিন্তু অনেক বেশি। এই মুহূর্তে যদি আমরা ভাটার টাইমে যদি সেই স্লুইস গেটগুলোকে খুলে দিই, তাহলে ওই বেসিনের ভেতর থেকে জলগুলো আবার সমুদ্রের দিকে যেতে থাকবে। তো এই সময় কি হয়, তাহলে সেই সময় ওই যখন জলটা বেরিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে, সেখানে যদি আমরা একটা টারবাইন ফিট করি, যে গেট আছে, যে গেট দিয়ে জলটা যাচ্ছে সেখানে যদি একটা ছোট টারবাইন আমরা সেট আপ করি, তাহলে কি হবে, সেই টারবাইন হচ্ছে জলের মধ্যে থাকা যে কাইনেটিক এনার্জি সেটাকে কনভার্ট করে নেবে মেকানিক্যাল এনার্জিতে বা রোটেটিং কাইনেটিক এনার্জিতে। তো রোটেটিং কাইনেটিক এনার্জি আমরা একটা জেনারেটরকে দেবো, সেই জেনারেটর আমাদের ইলেকট্রিসিটি দেবে। ঠিক আছে? তো স্টেপ গুলো দেখো, স্টেপ গুলো বেসিক্যালি যেটা হয় ফিগার 1 এ তোমাদের ছবিতে দেখানো হয়েছে যে কি কি স্টেজে এটা হচ্ছে। তো প্রথমে দেখো টাইডাল মোশন। তো জোয়ারের ফলে হচ্ছে জলের একটা গতি তৈরি হয়েছে। সেই সময় ব্যারেজ ব্যারেজ যেটা আছে, ব্যারেজের অপোজিটে জলটা কি হচ্ছে, স্টোর হচ্ছে। ঠিক আছে? তো স্টোর হচ্ছে অ্যাজ এ কিসে, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কারণ জলটা যখন স্টোর হয়ে গেছে তখন তার জলের মধ্যে কি আছে, একটা স্থিতিশক্তি আছে, কারণ জলের উচ্চতা বৃদ্ধি পেয়ে গেছে।
কারণ আমাদের টাইডাল বেসিন যেটা, যে জায়গাটা, সেই জায়গাটা সমুদ্র থেকে সেপারেট আছে ব্যারেজ দিয়ে। তো সমুদ্রের জলও যেরকম বৃদ্ধি পেয়েছে, ফলে ওই দিকের জলটা আস্তে আস্তে উচ্চতায় উঠে গেছে। এবার আমরা গেটটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, সমুদ্রের জল নিচে নেমে গেলেও ওই বেসিনের জলটা নিচে নামছে না, ফলে তার মধ্যে জলের যে উচ্চতায় উঠে আছে, তার ফলে তার মধ্যে কি আছে না, পোটেনশিয়াল এনার্জি আছে সেই জলটার ভেতরে, ঠিক আছে। এইবার আমরা ব্যারেজের দরজাটাকে ওপেন করে দিলাম, ঠিক আছে। ব্যারেজের যে স্লুইস গেট গুলো আছে, তো সেই স্লুইস গেট গুলো আমরা খুলে দিচ্ছি। তাহলে কি হবে সেই সময়, তো জলের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা বা স্থিতিশক্তি আছে, সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে পরিণত হবে, মানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, ঠিক আছে। এই কাইনেটিক এনার্জিটাই আমাদের কে অ্যাবজর্ব করবে, সেটা হচ্ছে আমাদের টারবাইন, ঠিক আছে। তো এই কাইনেটিক এনার্জিটাকে আমাদের টারবাইন অ্যাবজর্ব করে কি দেবে আমাদেরকে, আমাদেরকে দেবে হচ্ছে রোটেটিং কাইনেটিক এনার্জি, বা একটা রোটেটিং মেকানিক্যাল এনার্জি আমাদেরকে প্রোভাইড করবে। তো এই রোটেটিং মেকানিক্যাল এনার্জি টারবাইন থেকে নিয়ে সেটা যদি আমরা ইলেকট্রিক, মানে যে এনার্জি কনভার্সনের জন্য যে আমরা জেনারেটর ব্যবহার করি, ইলেকট্রিক্যাল জেনারেটর, তো সেই জেনারেটরে দেবো। তো জেনারেটর কি করবে, মেকানিক্যাল এনার্জিটাকে নেবে বা রোটেটিং কাইনেটিক এনার্জিটাকে নিয়ে সে কিসে কনভার্ট করবে, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেবে। তো এই হচ্ছে একটা বেসিক একটা কনসেপ্ট, যেভাবে হচ্ছে টাইডাল পাওয়ার জেনারেশনটা কাজ করে, ঠিক আছে। তো এটা বোঝার জন্য আমাদের কাছে একটা ছবি আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টটার জন্য দেখো তোমাদের ফিগার নাম্বার 2 তে একটা ছবি আছে, বাট এই ছবিটা একদমই স্ট্যান্ডার্ড কোনো ভালো ছবি হচ্ছে না, যার ফলে এখানে বোঝা খুব মুশকিল হচ্ছে। তো তার জন্য আমি তোমাদেরকে কি করছি, একটা ছবিতে নিয়ে যাচ্ছি যেটাতে দেখতে তোমাদের সুবিধা হবে। তো এই ছবিটাতে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো ছবি আছে, ঠিক আছে। ওপরের ছবিটাকে প্রথমে ফলো করো। তো যখন ওশান ওশান এপাশে ওশান আছে, ঠিক আছে, আমাদের সমুদ্রটা আছে, আর এইদিকে আমাদের সেই বেসিন অঞ্চলটাকে দেখানো হয়েছে, যেটা সাইডে আমরা ক্রস সেকশন ভিউ দেখছি, ঠিক আছে। আর এর মাঝখানে, দুটোর মাঝখানে কি আছে, ওশান আর আমাদের টাইডাল বেসিন যেটা, সেই দুটোর মাঝখানে কি আছে, আমাদের ব্যারেজটা আছে। ব্যারেজ মানে একটা বাঁধ মতন আছে, ঠিক আছে। তো এই ব্যারেজের উপর দিয়ে গাড়ি ঘোড়া পাস করতে পারে, লোকজনের হাঁটার পথ থাকতে পারে, ঠিক আছে। সো ব্যারেজ আমরা দেখবো ফিজিক্যালি কেমন দেখতে হয় সেটা দেখবো। তো এখন সাইড থেকে দেখো, এই ব্যারেজটা যে তৈরি আছে, আর এই দুটোর মাঝখানে দুটো জলটা পাস করার জন্য একটা টিউব আছে, তাই না। আমাদের এটা টারবাইন টিউবও বলতে পারো, বা একটা প্যাসেজ বলতে পারো, ওয়াটার প্যাসেজ, এখান দিয়ে জলটা যাতায়াত করতে পারে। কিন্তু যখন আমাদের কি হয়েছে, ভাটা হয়েছে, তখন ওশিয়ানের জল অনেক নিচে নেমে গেছে ডিউরিং লো টাইড, ঠিক আছে। লো টাইড মানে হচ্ছে ভাটা, ঠিক আছে। তো ডিউরিং ভাটা, সে ভাটার সময় কি হয়েছে, জলটা নিচের দিকে নেমে গেছে। কিন্তু জোয়ারের সময় যেহেতু সমুদ্রের জল বেশি ছিল, সেই সময় আমরা এখান দিয়ে জলটা ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম, নিয়ে এখানকার জলটা কিন্তু এই হাইট পর্যন্ত উঠে গেছে, ঠিক আছে, ম্যাক্সিমাম লেভেলে উঠে গেছে, হাইয়েস্ট লেভেল যেটা, সেখানে জলটা পৌঁছে গেছিল। কিন্তু এখন ভাটা হয়েছে বলে সমুদ্রের জল নিচের দিকে নেমে গেছে, ফলে বেসিনের ওয়াটার আর ওশান ওয়াটার, এই দুটোর মধ্যে দেখো একটা সাফিসিয়েন্ট একটা ডিফারেন্স। আমার মাউস পয়েন্টারটাকে খেয়াল করো, এই পরিমাণ একটা হেড কিন্তু ডিফারেন্স তৈরি হয়েছে, তাই না। তো এই সময় যদি এই যে দুটো গেট মতন কালো রঙের বর্ডার দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমাদের স্লুইস গেট। এগুলো বড় বড় একটা একটা দরজার মতন একটা গেট, যেটা উপর থেকে নিচের দিকে নামতে পারে। এখানে একটা স্ক্রু মেকানিজম আছে, তো সে তার থ্রু দিয়ে আমরা এটাকে ওপেন আর ক্লোজ করতে পারি। তো এই গেট দুটোকে যদি এখন আমরা খুলে দিই, যেটা সেকেন্ড ছবিতে দেখতে পাচ্ছ, যদি খুলে দেওয়ার ফলে কি হবে, এই হাই লেভেলের দিক থেকে ওয়াটারটা গিয়ে সেটা ওশানের দিকে যেতে থাকবে। তো ডিউরিং এই টাইমে মাঝখানে আমাদের কি আছে, টারবাইনস আছে, ঠিক আছে। টারবাইনের ব্লেড দেখতে পাচ্ছ, যে সবসময় এরকম হবে তা নয়, এটা হলো ফর্মেও একটা থাকে অনেক সময়। ওই প্লেনে যেরকম জেট ইঞ্জিন গুলো দেখেছো কেউ, যে বড় বড় যে ডানার সঙ্গে লাগানো থাকে গোল গোল করে, সেখানে ব্লেড গুলো ঘুরে যেরকম, সেরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা টারবাইন। সেই টারবাইনের ব্লেড গুলো, এই যে ব্লেড গুলো ঘুরতে থাকবে, জলটা এখান থেকে এদিকে যাওয়ার ফলে, জলটা মুভমেন্ট করছে বলে, ঠিক আছে, ওশানের দিকে যাচ্ছে। আর আস্তে আস্তে এদিকে টাইডাল বেসিন যেটা, সেদিকে জলটাও আস্তে আস্তে নিচের দিকে লোয়ার হচ্ছে তার হাইটটা, ঠিক আছে। তো এই সময় এই যে টারবাইন কি করছে, জলের মধ্যে যে রোটেটিং মানে কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জিটাকে টারবাইন নিয়ে রোটেটিং কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে। আর তার সঙ্গে হয়তো জেনারেটর কানেক্ট করা আছে, এখানে দেখানো হয়নি।
তো সেই জেনারেটরটা ইলেকট্রিসিটি জেনারেট করছে। ঠিক আছে, তো এর জন্য আমরা নেক্সট কিছু ছবি দেখে নিই, যাতে তোমাদের ওভারঅল জিনিসটাকে আইডিয়া করতে কিছুটা সুবিধা হবে, প্র্যাকটিক্যালি কেমন জিনিসটা হয় আর কি। এই যে এই পাশটা আমি ওশান বলছি, সমুদ্র বলছি, অন্য দিকটাতে কি আছে, একটা জলাধার হতে পারে বড়, যে টাইডাল বেসিন বলছি, বা এটা একটা গালফ হতে পারে। গালফ মানে হচ্ছে উপসাগর, উপসাগর। ঠিক আছে, তো উপসাগর অনেক বড় হয় সেখানে। তো সমুদ্র থেকে উপসাগরের দিকে হচ্ছে কি, সাগর থেকে উপসাগরের দিকে জল যেতে থাকবে। ঠিক আছে, টাইডের সময়, জোয়ারের সময়, ঠিক আছে, জলের মাত্রা বাড়তে থাকবে, ফলে উপসাগরের জলও বাড়তে থাকবে। তো এই পাশের জলটা বাড়তে থাকবে। আমরা এখানে একটু দেখে নিই যে এটা একটা ছবি, দেখো এই ফিগারটা এখানে দেখানো হয়েছে। ডিউরিং হাই টাইড, হাই টাইডের সময় যখন হচ্ছে জোয়ার থাকবে, জোয়ারের সময় এই পাশটা হচ্ছে সমুদ্র আর এই দিকটা হচ্ছে টাইডাল বেসিন। ঠিক আছে, দুটোর মাঝখানে একটা টারবাইন টানেল আছে, একটা টিউব মতন আছে। সেই টারবাইন টানেল দিয়ে কি হবে, সমুদ্র থেকে জলটা, এই সমুদ্রের হাই লেভেল জলটা কি হচ্ছে, এন্ট্রি নিচ্ছে টাইডাল বেসিন। ডিউরিং সেই সময় জলের মধ্যে সাফিসিয়েন্ট গতি থাকলে পরে তখনও আমরা টারবাইনের ব্লেড গুলোকে ঘোরাতে পারছি, ঘুরিয়ে এনার্জি জেনারেট করতে পারি। আর এখানে দেখো ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এই নিচের ছবিটাতে দেখো এব, দেখো টাইডাল ব্যারেজ এব জেনারেশন। এব মানে হচ্ছে ভাটা, এব মানে হচ্ছে ভাটা। লো টাইড যাকে বলে সেটাকেই এব বলে। অ্যাব উচ্চারণটা অনেক সময় অ্যাবও হয়, অ্যাব। ঠিক আছে, সো অ্যাবও বলে এবও বলে, তুমি অ্যাবও বলতে পারো, এবও বলতে পারো। তো এই অ্যাব জেনারেশনটা সেই ক্ষেত্রে কি হয়, যে টাইডাল বেসিনের মধ্যে জল এখন অনেক হাইটে আছে। ঠিক আছে, স্লুইস গেট গুলো খুলে দেওয়া হয়েছে, তখন জলটা ওশানের দিকে যাচ্ছে। কেন ওশানে যাচ্ছে না, কারণ ওশানের দিকে জলটা লো লেভেলে আছে, কারণ ভাটা হয়েছে, তো জলটা স্বাভাবিকভাবে নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে, তো সেই সময় আমরা টারবাইনের ব্লেড ঘুরিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। ঠিক আছে, ওকে। আমরা এখানে দেখো একটা বড় ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ওশান। সেখান থেকে এখানে একটা জলাধার, তার মধ্যে জলটা এন্ট্রি নিচ্ছে। ঠিক আছে, তো সেই দুটোর মাঝখানে দেখো একটা বাঁধ তৈরি করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা বাঁধ। তো এই বাঁধ দিয়ে জলটা হচ্ছে জোয়ারের সময় জলটা ঢুকতে থাকবে এদিকে। ঠিক আছে, এইদিকে জলের হাইটটা বেড়ে যাবে, আর ভাটা হলে পরে সমুদ্রের দিকে জলের হাইট নিচে নেমে যাবে। তখন এই বিশাল জলাধার থেকে জলটা ছেড়ে বাঁধ থেকে আমরা জলটাকে স্লুইস গেট গুলো খুলে দিয়ে জলটা ওদিকে পাঠাতে পারবো, আর সেই সময় ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করতে পারবো। তো এটা একটা রিয়েল লাইফ একটা বাঁধ দেখতে পাচ্ছ, দুটো জায়গার মধ্যে আছে। তো বাঁধের উপরে দেখেছো কিছু ছোট ছোট ঘর বানানো আছে, বিভিন্ন পাওয়ার হাউস গুলো ছোট 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 বিভিন্ন স্টেজে। প্রত্যেকটা বাঁধের যে গেম যেখানে জলগুলো এন্ট্রি নিচ্ছে, সেই সমস্ত পয়েন্ট এন্ট্রি এক্সিট করে, সেই পয়েন্টের উপর দিকে দেখো একটা করে জেনারেটিং হাউস আছে, সেই ঘর থেকে কন্ট্রোল করা হয়, ওখান থেকে সমস্ত ইকুইপমেন্টস গুলোকে মেনটেন করা হয়। ঠিক আছে, সেই ঘরগুলো আছে। আর সাইডে একটা ওয়াক আছে, এখানে রেল ব্রিজ কনস্ট্রাকশন করা যেতে পারে উপর দিয়ে, বা একটা রোড কনস্ট্রাকশন করা যেতে পারে, যার মধ্যে ব্যারেজটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে, বাঁধটাকে কাজে লাগিয়ে। এখানে একটা দেখতে পাচ্ছ যে এখানে জলের হাইটটা দেখেছো, উপর দিকে যে জলাধারটা আছে ওই পাশে, ব্যারেজের ওপাশে যে জলাধারটা আছে, সেই জলাধারে জলের উচ্চতা বেশি। তো সেখান থেকে এই যে গেট গুলো দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট এই যে গেট গুলো, এগুলো হচ্ছে গেট। গেট গুলো দেখো নিচের দিকটা অল্প খোলা আছে, তাই অল্প মাপে জল আসছে। এটা গেটটা অনেকটা উঠানো আছে, তাই দেখো এখান থেকে বেশি জল বেরোচ্ছে। তো এই গেটটাকে ওপেন করা হচ্ছে। ঠিক আছে, এই পার্টিকুলার গেটটাকে কি করা হচ্ছে, ওপেন করা হচ্ছে, ফলে এখান দিয়ে জল ফু করে বেরোচ্ছে। তো এই গেট আর ও পাশে আর একটা গেট আছে, ওই দুটো গেটের মাঝখানে আমাদের কি আছে, আমাদের টারবাইনস আছে। ঠিক আছে, ওকে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে এখানে একটা ব্যারেজকে দেখানো হয়েছে, আর দুদিকে জলাধারটাকে সেপারেট করেছে ব্যারেজটা। তো ব্যারেজটা মেনলি জলটাকে আটকে রাখতে পারে। তো একদিকে সমুদ্র আছে, আর একদিকে হচ্ছে আমাদের টাইডাল বেসিন আছে। ঠিক আছে, এটাও একটা এটা নেদারল্যান্ডের একটা ছবি। তো দেখতে পাচ্ছ ওপর দিকটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, এখানে যেরকম একটা রোডওয়ে কনস্ট্রাকশন হয়েছে, সেখান দিয়ে এপাশ থেকে ওপাশে যাওয়ার একটা ব্যবস্থা আছে। এটা বড় বাঁধ। ঠিক আছে, ব্যারেজ যাকে বলা হয়।
তো এটা তৈরি করা হয়েছে। তো ওভারঅল তোমরা একটা আইডিয়া পেলে। এখানে যদি টারবাইন রিয়েল লাইফে দেখতে চাও তাহলে দেখতে পারো যে এটা ঠিক বুঝতে পারবে না কোথায় আছে প্লেসিংটা। এটা হচ্ছে একটা ধরো টারবাইন, ভীষণ বড় মাপের একটা টারবাইন। টারবাইন্সের ব্লেড গুলো আছে, ফলে এই টোটাল আউটার সার্কেলটাই ঘুরতে থাকে। ঠিক আছে, আউটার সার্কেল থেকে কিছু গিয়ার মেকানিজম করে এখানে আছে আমাদের কি আছে, আমাদের জেনারেটর অ্যারেঞ্জমেন্টটা আছে। আর এই টোটাল ইয়েলো সেটটা, এই যে এখানে ব্রাউন কালারের যে অংশটা দেখছো, এই টিউবটার ভেতরে উপর নিচ করতে পারে। সো এই টোটাল টারবাইনটাকে আমরা নিচের দিকে জলের মধ্যে ডুবিয়ে দিতে পারি বা তুলে নিতে পারি। ঠিক আছে, একটা টারবাইনকে দেখানো হলো। আমাদের টারবাইন বহু টাইপের হতে পারে, বহু ধরনের হয়। সো এই সমস্ত ছবিগুলো তোমরা দেখলে ওভারঅল তাহলে বুঝতে পারছো আমরা কি বলতে চাইছি। তো এবার আমরা আমাদের সাবজেক্টে আবার ফিরে আসছি। ওকে, তো এখন দেখো, তো ফিজিক্যাল কনসেপ্ট অফ টাইড ফেনোমেনা, তো এইটা নিয়ে যদি বলতে যাই তাহলে কি করে মেইনলি হচ্ছে জোয়ার আর ভাটা এই জিনিসটা হয় এটা বলা। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি যে জোয়ার ভাটা কেন হয় না, ডিউ টু সান মুন আর্থ, এদের মধ্যে কি আছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, একটা আকর্ষণ বল কাজ করে, তাই না? তো যেরকম সান মানে সূর্য পৃথিবীকে টানছে, উম, উম, চাঁদও পৃথিবীকে টানছে, বা পৃথিবীও চাঁদকে টানছে, আবার পৃথিবীও সূর্যকে টানছে। এই ঘটনাগুলো ঘটতে থাকে। ফলে এদের মধ্যে একে অপরকে টানার ফলে কি হতে থাকছে, উম, তারা তাদের অরবিট দিয়ে ঘুরছে, তাদের একটা গতি আছে, এই সমস্ত বহু মহাজাগতিক ঘটনাগুলো ঘটছে। কিন্তু সঙ্গে সঙ্গে যেহেতু ওয়াটারটা ভাবো পৃথিবীর ক্রাস্টের ওপর দিয়ে, পৃথিবীর ওপর দিয়ে পুরো জলে ভরা একটা অঞ্চল, আর জলটা কেমন আছে, লুজলি অ্যাটাচ পৃথিবীর সঙ্গে, পৃথিবীর একদম উপর স্তরে আছে। ফলে এই আকর্ষণ বলের ফলে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, কোন কোন গ্র্যাভিটেশনাল ফোর্স, ধরো সান, মুন অ্যান্ড আর্থ, এই তিনজনের গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে কি হচ্ছে, এক জায়গায় জল বৃদ্ধি পেয়ে যাচ্ছে, জল একদিকে আকর্ষিত হচ্ছে, অন্যদিকে কি হচ্ছে, ভাটা হয়ে যাচ্ছে তার অপোজিটে। বা শুধু চাঁদ আর পৃথিবী এদের আকর্ষণের ফলে চাঁদ আর পৃথিবীর যেদিকে থাকছে সামনাসামনি যে মুখটা, সেই দিকে জল কি হচ্ছে, ফুলে যাচ্ছে, ফেপে যাচ্ছে। তাহলে চাঁদ যেদিকে আছে, চাঁদ যখন আমাদের ধরো ওপরে আছে, আমাদের সামনের দিকে আছে, চাঁদ দূরে নেই, চাঁদ যখন উপরে আছে, তাহলে আমাদের এখানে যদি সমুদ্র থাকতো তাহলে সেই সময় সমুদ্রের জল সবচেয়ে কাছে চলে আসে, সবচেয়ে বেড়ে যেত। ঠিক আছে, আর চাঁদ যত দূরে চলে যাচ্ছে তখন সেই দিকের জলটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু চাঁদ আর পৃথিবী এদের ফেসের দিকে পৃথিবীর উপরে থাকা জলটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পৃথিবীর ঠিক অপোজিটে যে জায়গাটা আছে, মানে মুন যেদিকে আছে তার অপোজিটে যে জায়গা পৃথিবীতে, সেই জায়গাটা কি হচ্ছে, জলে একটা ঘাটতি দেখা যাচ্ছে ডিউ টু সেন্ট্রিফুগাল ফোর্স, আর হচ্ছে জল একটা পুল করে নিচ্ছে পুরো জলটাকে চাঁদ। তো এই ঘটনাটা পৃথিবীর সমস্ত জায়গাতে হচ্ছে, পৃথিবীর সমস্ত জায়গাতে একসঙ্গে হয় না, কিন্তু একটা সময়ের ইন্টারভ্যালে হতে থাকে। এটা ইচ অ্যান্ড এভরি ডে এটা ঘটে। ঠিক আছে, এটা প্রত্যেক দিন কিন্তু এই ঘটনাটা ঘটতে থাকে। তো একটা পুশ পুল এরকম একটা ব্যাপার ঘটে। ফলে আমাদের কি হয়, চাঁদের আকর্ষণের ফলেই সবচেয়ে বেশি হচ্ছে জোয়ার আর ভাটাটা কিন্তু ক্রিয়েট হয়। চাঁদ যখন সবচেয়ে কাছে থাকে তখন জোয়ার হয়, আর তার অপোজিটে হচ্ছে ভাটা তৈরি হয়। তো তোমরা শুনেছো এই সমস্ত নামগুলো, ভরা জোয়ার, মরা কোটাল, সরি কি একটা ছিল না? তো কিছু একটা ছিল, আমাকে কমেন্ট করে জানাবে, আমি ভুলে গেছি নিজেই বাংলায় কি বলছিল। একটু একটু মনে করিয়ে দেবে আমাকে, ঠিক আছে? তো মেনলি এই চাঁদের আকর্ষণের ফলে যে জল বৃদ্ধি পাচ্ছে, আর জল অপোজিটে জলটা কি হচ্ছে, ঘাটতি হয়ে যাচ্ছে, তো এটাকেই লুনার টাইড বলে। ঠিক আছে, লুনার, তো চাঁদের দ্বারা প্রভাবিত হচ্ছে বলে। তো এটা এইটা হচ্ছে মেন সোর্স, যার জন্য কি হচ্ছে আমাদের পৃথিবীতে জোয়ার ভাটা কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে টাইডাল এনার্জি কিভাবে কাজ করছে, তো টাইডাল এনার্জি কি করে কাজ করছে সেটা তোমাদের আমি ব্যাখ্যা করেছি। এখানে যদি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলোকে দেখি, যে টাইডাল এনার্জিতে আমাদের যে যে কম্পোনেন্ট গুলো প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে ব্যারেজ। ব্যারেজ কি, ব্যারেজ এটা স্মল একটা ওয়াল বিল্ডিং করা হয়, ঠিক আছে, সমুদ্রের এক পাশ থেকে ও পাশের দিকে। সো গালফ, দেখো এখানে লেখা আছে, এ ব্যারেজ ইজ এ স্মল ওয়াল built at the entrance of a gulf in order to trap water behind it.
তো গালফ মানে হচ্ছে উপসাগর, উপসাগর আর সাগর যেখানে মিশছে সেই জায়গায় একটা কি আছে, একটা ব্যারেজ তৈরি করা হয়েছে। তাহলে কি হচ্ছে, তো যখন সাগর থেকে জল উপসাগরের দিকে ঢুকবে সেই জায়গায় জলটা উপসাগরের মধ্যে জল ঢুকে গেলে সেই জলটাকে ব্যারেজটা দিয়ে আমরা বন্ধ করে দিতে পারি, আটকে দিতে, ট্র্যাক করে নিতে পারি, আটকে দিতে পারি। ঠিক আছে? তো সমুদ্রের জল সমানে বাড়ছে কমছে, তাদের আর উপসাগরের জল সমুদ্রের সঙ্গে যে নদীটাও কানেক্টেড আছে সেই জায়গার জলও কি হয়, বাড়তে থাকে কমতে থাকে। কিন্তু এদের মাঝখানে যদি একটা বাঁধ দিয়ে দেওয়া হয়, সেই বাঁধটা দিয়ে আমরা কি করতে পারি, এদের জল বৃদ্ধি যখন হচ্ছে তখন একদিকে জল বেড়েও যাচ্ছে, অন্যদিকে জল বৃদ্ধি পাওয়ার ফলে আর একটা সাইডের জল বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাঁধটাকে যখন ক্লোজ করে দেবো, সম্পূর্ণ বন্ধ করে দেবো, তখন সমুদ্রের দিকে জল নেমে গেলেও অন্য সাইডের জলটা কিন্তু তখন আর নেমে যেতে পারবে না, জলটা সেরকম হাই হাই হেডেই থেকে যাবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে টারবাইনস। তো টারবাইন জানো যে এমন একটা মেশিন যেটা হচ্ছে আমাদের কি করছে, জলের মধ্যে যে কাইনেটিক এনার্জি আছে, গতিশক্তি আছে, সেটাকে কনভার্ট করে দেয়। ঠিক আছে? স্লুইস গেট, স্লুইস গেট হচ্ছে তোমরা জানো এক ধরনের গেট, লোহার হতে পারে, এই গেট গুলো মেনলি লোহা দিয়েই তৈরি করা, লোহার একটা কনস্ট্রাকশন হয়। তো এই গেট গুলো শাটারের মতন, একটা শাটার যেন গুটিয়ে যায় উপরে, ওটা গোটায় না, একটা প্লেট মতন, যে প্লেটটা আস্তে 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 হচ্ছে ওই ব্যারেজের ওখানে, ওই এন্ট্রান্সটার ওখানে আটকে দিতে থাকে। ঠিক আছে? তো এম্বার্টমেন্ট এটা প্রয়োজন নেই, সব জায়গায় থাকেও না, নো প্রবলেম। তো এবার দেখে নিই যে যে পদ্ধতিতে মেনলি আমাদের পাওয়ার জেনারেশনটা হয়। তো এখানে চারটে পদ্ধতি তোমরা দেখতে পারবে, সেটা হচ্ছে এব মেথড, মানে ভাটা যখন হয়। তো ভাটা যখন হয় তখন কি হয়, প্রথমে জলটা হচ্ছে জোয়ারের সময় আমাদের টাইডাল বেসিনের ভিতরে জলটা এন্ট্রি নেয়। তোমাদের মাথায় দুটো ছবি রাখো, একদিকে ওশান মনে করো, আর একদিকে টাইডাল বেসিন, তার মাঝখানে কি আছে, একটা ব্যারেজ আছে, ব্যারেজের দুটো স্লুইস গেট আছে, তাদের মাঝখানে একটা টানেলস আছে, টারবাইন টানেল। ঠিক আছে? তার মাঝখানে টারবাইন রাখা আছে। এই ছবিটা পুরো মাথার মধ্যে রাখো। এবার সমুদ্রের জল যখন বৃদ্ধি পেয়েছে জোয়ারের সময়, তখন ওই স্লুইস গেট গুলো খুলে দেওয়া হয়েছে। ফলে কি হয়, উম, আমাদের যে টাইডাল বেসিন আছে তার ভেতরে জলটা ভর্তি হয়ে গেছে। এবার স্লুইস গেট গুলো বন্ধ করে দেওয়া হয়। এইখান থেকে এবার দেখো, যখন ভাটা হলো তখন সমুদ্রের জল কি হয়েছে, নেমে গেছে। এই সময় স্লুইস গেট গুলো খুললে পরে আমাদের টাইডাল বেসিন থেকে জলগুলো সমুদ্রের দিকে যেতে থাকবে, আর সেই সময় আমাদের টারবাইনের ব্লেড ঘুরবে এবং বিদ্যুৎ তৈরি হবে। তো এটাকেই বলা হচ্ছে এব মেথড বা ভাটা পদ্ধতি, এব মেথড বা অ্যাব মেথড। আচ্ছা, ফ্লোড মেথড। ফ্লোড মেথড, ফ্লোড মানে বন্যা। ঠিক আছে? ফ্লোড হওয়া মানে বন্যা, বা যাকে আমরা জোয়ারও বলি, জোয়ার পদ্ধতি। এটা মানে কি, যখন মনে করো ভাটা হয়েছে, ভাটার সময় আমাদের যে টাইডাল বেসিনে যে জলটা ছিল সেটা সম্পূর্ণ সমুদ্রের দিকে চলে গেছে, ফলে টাইডাল বেসিনের মধ্যে আর জল নেই, তাই জল কমে গেছে, এমটি হয়ে গেছে সেখানে। ঠিক আছে? যে হাইট পর্যন্ত থাকা দরকার সেখানে নেই, তার থেকে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে আছে, তো সেটাকে এমটি বলা হচ্ছে। তো টাইডাল বেসিনের জল কমে গেছে। এইবার স্লুইস গেট গুলো বন্ধ ছিল, কিন্তু মনে করো যে জোয়ার হওয়ার ফলে কি হয়েছে, সমুদ্রের দিকে জল খুব বৃদ্ধি পেয়ে গেছে। এবার যদি আমরা স্লুইস গেট গুলো খুলি, তাহলে হু করে জলগুলো ঢুকতে থাকবে আমাদের টাইডাল বেসিনের দিকে, বা আমাদের ওশানের দিকে, বা আমাদের যে বিশাল জলাধার আছে সেই দিকে জলটা ঢুকতে থাকবে, এন্ট্রি নিতে থাকবে। ঠিক আছে? তো এই সময় আমরা সেই টিউবের মধ্যে দিয়ে যখন জলটা যাচ্ছে, টারবাইন টানেল যেটা, সের মধ্যে জলটা যাওয়ার সময় টারবাইন ব্লেড গুলোকে ঘোরালাম। তো এইটা এর থ্রু আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করতে পারি। ঠিক আছে? এই সময়। তো এটা কি বলবো, হচ্ছে ফ্লোট মেথড। এর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। থার্ড নম্বর হচ্ছে এব প্লাস পাম্পিং বা অ্যাপ প্লাস পাম্পিং মেথড। এটা কি? এটা কিছুই না, এটা আরেকটু হেল্পফুল হয়, আরেকটু ক্যাপাসিটিকে বাড়িয়ে তোলে। সেটা কেমন, ধরো জোয়ারের সময় আমরা দুটো স্লুইস গেট খুলে দিয়েছি, ফলে সমুদ্রের দিকে জলের হাইট যা, আমাদের টাইডাল বেসিনের দিকে জলের হাইট সেম। ঠিক আছে? ওকে, দুটো দিকে জলের লেভেল সেম, কিন্তু আমরা কি করলাম, সেই মুহূর্তে টারবাইনটাকেই আমরা ঘোরালাম, আমাদের যেটা ইলেকট্রিক্যাল জেনারেটর আছে সেটাকে অ্যাজ এ মোটর রূপে ব্যবহার করলাম, বা আলাদা করে কোনো সেটআপ মোটর আছে যে কি করছে, টারবাইনটাকে ঘোরাচ্ছে। ফলে টারবাইন তখন অ্যাজ এ অ্যাক্ট করবে অ্যাজ এ পাম্প রূপে। ফলে আমরা সমুদ্র থেকে এক্সট্রা কিছু জল নিয়ে সেই আমরা টাইডাল বেসিনের দিকে ঠেলে দিচ্ছি, ফলে টাইডাল বেসিনের দিকে জল আস্তে আস্তে আরো উঁচুতে উঠে যাচ্ছে। তাহলে সমুদ্র জোয়ারের সময় সবচেয়ে উঁচুতে জল আছে, কিন্তু আমরা আমরা টারবাইনটাকে ঘুরিয়ে আসে পাম্পিং অ্যাকশনের থ্রু কি করছি, পাম্প করে করে ওই টাইডাল বেসিনের দিকে আরো বেশি জল ঢুকিয়ে দিচ্ছি, ফলে ওই দিকে জলটা আরো বেশি হাইট হয়ে যাচ্ছে। ফলে এক্সট্রা জল একটা টাইম ধরে আমরা ওর মধ্যে ঢুকিয়ে নিলাম, এবার গেটটা বন্ধ করে দিয়েছি।
যখন ভাটা হবে সেই সময় যদি আমরা স্লুইস গেটটা খুলি বা সেই সময় যদি আমরা স্লুইস গেট খোলার আগে দেখি ভাটার টাইমে সমুদ্রের জলের হাইট যা আর আমাদের যে টাইডাল বেসিন যেটা আছে সেই দিকে জলের হাইটটা অনেক বেশি পার্থক্য হবে নর্মাল ভাবে যেটা হতো তার থেকে অনেক বেশি, কারণ আমরা এক্সট্রা জল পুশ করে দিয়েছি, ফলে ওয়াটারের হেড আরো বেড়ে গেছে, ফলে আমরা এক্সট্রা এনার্জি কিন্তু সেখানে স্টোর করে নিয়েছি। ঠিক আছে, ফলে যখন আমরা রিলিজ করবো তখন অনেক দীর্ঘ সময় ধরে এটা রিলিজ করতে পারবো, অনেক অনেক বেশি পরিমাণ পাওয়ার আমরা জেনারেট করতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে এ প্লাস পাম্পিং মেথড। আরেকটা হচ্ছে টু ওয়ে পাওয়ার জেনারেশন। টু ওয়ে পাওয়ার জেনারেশন, টু ওয়ে পাওয়ার জেনারেশনটা কি? এটা একদমই কমন তোমাদের মাথায় যেটা আসছে যে স্যার যখন সমুদ্রের জলটা বেশি হাইটে আছে আর টাইডাল বেসিনের দিকে জলটা কম, সেই সময় জলটা এন্ট্রি নিচ্ছে, মানে জোয়ারের সময় জলটা ঢুকছে, সেই সময় আমাদের টারবাইন ঘোরালাম, ঘুরিয়ে পাওয়ার জেনারেশন করলাম। এবার দুটো লেভেল সমান হয়ে গেল, পাওয়ার জেনারেশন বন্ধ করে গেট দুটো বন্ধ করে দিলাম। এবার যখন ভাটা হয়ে গেল, সমুদ্রের লেভেলে জল কমে গেছে, আমাদের টাইডাল বেসিনের দিকে জলটা অনেক বেড়ে আছে, এবার আবার গেটটা খুলে দিলাম, ফলে টাইডাল বেসিন থেকে জলটা আবার কি হবে, অপোজিটে গিয়ে তখন কিন্তু আমাদের টারবাইনকে ঘোরাবে। কিন্তু এর জন্য কি করতে হবে, টারবাইন যেহেতু প্রথম ক্ষেত্রে জোয়ারের সময় টারবাইন যেদিকে ঘুরবে, ভাটার সময় টারবাইনটা কিন্তু অপোজিটে ঘুরবে, তার জন্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে, টারবাইন ব্লেড গুলো পিচ চেঞ্জ করে দিতে হবে যাতে একই দিকে সেম দিকে ঘুরে আর সেম ভাবে বিদ্যুৎ তৈরি করতে পারে। তো এই সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে, কিন্তু বোথ সময় জল যখন এন্ট্রি নিচ্ছে টাইডাল বেসিনের দিকে তখনও পাওয়ার জেনারেশন হচ্ছে, আবার যখন বেসিন থেকে জলটা বেরিয়েও যাচ্ছে তখনও আমাদের পাওয়ার জেনারেশন হচ্ছে। সো এইটা হচ্ছে টু এ পাওয়ার জেনারেশন। আর লাস্ট আরেকটা পদ্ধতি সেটা দেখে নিই, এখানে যা যা স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 5 করে যা বলা আছে সেটা হচ্ছে আমি ওভারঅল বলে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে টু বেসিন জেনারেশন মেথড। টু বেসিন জেনারেশন মেথড, এখানে কি হয়, দুটো বেসিন পাশাপাশি আছে। ঠিক আছে, ছবি দেখে নিই, ছবি দেখে বুঝিয়ে দিই, তাহলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। জাস্ট আ মিনিট। ওকে, আমরা ছবিতে চলে এসেছি। ওকে, এই ছবিটা দেখো, এই ছবিতে দেখো যে এইটা পুরো কোস্টাল এরিয়া। ঠিক আছে, পার্কটাকে দেখানো হয়েছে, পার্ক। ঠিক আছে, আর এখানে আমাদের ব্যারেজটা তৈরি করা হয়েছে, এইটা হচ্ছে আমাদের ব্যারেজ। সো ব্যারেজের দুটো এন্ট্রি আছে, এখান দিয়ে একটা জল এন্ট্রি হচ্ছে, এখান দিয়ে একটা এন্ট্রি এক্সিট পথ আছে। আর এই যে এখানে যে সম্পূর্ণ জলাধারটা তৈরি হয়েছে, এটা দুটো পার্টে ভেঙে দেওয়া হয়েছে, দেখেছো? এই যেখানে এখান দিয়ে একটা একটা ওয়াল তৈরি করা হয়েছে, তাহলে এই যে বেসিন দুটো তৈরি হয়েছে, এখানে দুটো বেসিন আছে, সেই দুটো বেসিনের মাঝখানে একটা ওয়াল তৈরি করা হয়েছে। ঠিক আছে, আর এই ওয়ালের মাঝখানে কি আছে, এখানে আমাদের একটা অংশ আছে যেখানে পাওয়ার প্ল্যান্ট বা যেখানে আমাদের টারবাইন জেনারেটর সেটআপটা রাখা আছে। এবার দেখো, একটা বেসিনকে আমরা বলছি আপার বেসিন, একটাকে বলছি লোয়ার বেসিন। মানে কি হয়েছে, এই লোয়ার বেসিনের জলটা একদম নিচে আছে, নিচের দিকে আছে, ডিউরিং ভাটার টাইমে ধরো সমুদ্রের যে হাইটে ছিল সেই হাইটের জলটা থেকে গেছে। ঠিক আছে, তো এই বেসিনের জলটা অনেক নিচে আছে, আর আপার বেসিনের জলটা অনেক উঁচুতে আছে। কি করে না, যখন আমরা এই যে এখানকার ইনলেটের স্লুইস গেট গুলোকে খুলে দিয়েছি, জোয়ারের সময় এখান দিয়ে জলটাই আপার বেসিনে ঢুকে পড়েছে, দিয়ে এটাকে আটকে দিয়েছে। ঠিক আছে, এবার যখন ভাটা হয়েছে, এদিকটা সমুদ্র, ঠিক আছে, এদিকটা সমুদ্র, যখন ভাটা হয়েছে, ভাটার টাইমে আমরা কি করেছি, লোয়ার বেসিনে এমনিতেই জল কম, ঠিক আছে, তো লোয়ার বেসিনে জল কম ছিল, ফলে এই আপার বেসিন দিয়ে জলটা এই গেটটা খুললে পরে এই দুটোর মাঝখানে আপার বেসিন লোয়ার বেসিনে একটা মাঝখানে একটা গেট আছে, তো এই গেটটাকে খুললে পরে আপার বেসিন থেকে জলটা লোয়ার বেসিনের দিকে যেতে থাকবে। ঠিক আছে, ফলে লোয়ার বেসিনে জলটা ঘুরে যাবে। এবার যখন সমুদ্রের দিকে ভাটা তৈরি হয়ে যাবে, তখন এই আউটলেটের স্লুইস গেটটা খুলে দিয়ে এই লোয়ার বেসিন থেকে জলটাকে বাইরে আবার সমুদ্রে রিটার্ন করে দেওয়া হবে। ফলে এই দিক দিয়ে এন্ট্রি নিচ্ছে, আপার বেসিনে জল ফিল আপ হচ্ছে, আপার বেসিন থেকে লোয়ার বেসিনের দিকে জলটা যাচ্ছে, লোয়ার বেসিন থেকে জলটা আবার সমুদ্রে রিটার্ন করছে। তো এই একটা প্রসেসে চলছে, এটাকে হচ্ছে টু বেসিন মেথড বলা হয়। ঠিক আছে, আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো এখন দেখো, টু বেসিন মেথড হয়ে গেল। এবার কিছু দেখি যে অ্যাডভান্টেজ অফ টাইডাল পাওয়ার প্ল্যান্ট। অবশ্যই টাইডাল পাওয়ার প্ল্যান্টের অনেক অ্যাডভান্টেজ আছে, এটার ফলে আমরা অনেক বেশি ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করতে পারি। তো এটা একটা, দেখো কিছু পয়েন্টস যেগুলো ডিসকাস করা হয়েছে, সেটা হচ্ছে টাইডাল পাওয়ার ইজ এ রিনিউয়েবল অ্যান্ড সাস্টেনেবল এনার্জি সোর্স। রিনিউয়েবল, পুনর্নবীকরণযোগ্য। ঠিক আছে, পুনর্নবীকরণ, রিনিউয়েবল এনার্জি সোর্স।
আর সাস্টেনেবল এনার্জি সোর্স, যেটা সাস্টেন করে, ঠিক আছে, এমন একটা এনার্জি সোর্স। অবশ্যই ইট রিডিউস ডিপেন্ডেন্স আপন ফসিল ফুয়েল। অবশ্যই আমাদের ফসিল ফুয়েল মানে হচ্ছে কয়লা, ডিজেল, পেট্রোল, গ্যাস, এই সমস্ত যে জিনিসগুলো আছে এগুলোর উপরে আমাদের নির্ভরযোগ্যতা কমিয়ে দেয়। ইট প্রডিউসড নো লিকুইড আর সলিড পলিউশন। কোন রকম লিকুইড আর সলিড পলিউশন তৈরি করে না। অন্যান্য পাওয়ার প্ল্যান্ট গুলো অবশ্যই করে, তাই না? ইভেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও করে, তাই তো? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তৈরি করে, তাই না? যেটা খুবই হ্যান্ডেল করা মুশকিল। সো এ কিন্তু কিছুই তৈরি করে না। ইট হ্যাজ লিটিল ভিজুয়াল ইম্প্যাক্ট। ভিজুয়ালি এর ইম্প্যাক্ট খুব কম হয়। পরিবেশের দিক থেকে দেখো বা সেখানকার মানুষের লাইফস্টাইলের উপর দেখো, বিশেষ একটা ইম্প্যাক্ট ফেলে না। টাইডাল পাওয়ার এক্সিস্ট অন এ ওয়ার্ল্ড ওয়াইড স্কেল ফ্রম ডিপ ওশেন ওয়াটার। তাহলে টাইডাল এনার্জি ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায়, এটা তার একটা অ্যাডভান্টেজ। আর ডিপ ওশান যেখানে আছে সেই জায়গায় এগুলোকে ব্যবহার করা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইটস অফার শর্ট স্কেল বিটুইন ইনভেস্টিং ইন দ্য মডিউলার কনস্ট্রাকশন অ্যান্ড বেনিফিটিং ফ্রম দ্য রেভিনিউ। তো দেখো এটা বলছি যে একটা স্বল্প সময়ের মধ্যে আমরা কি পাই, বেনিফিট পাওয়া শুরু করি। যখন থেকে ইনভেস্ট করলাম এটা বানানোর জন্য, তার কিছু পর থেকে এটা কি করে আমাদেরকে রেভিনিউ কালেক্ট দিতে থাকে, মানে ইলেকট্রিসিটি জেনারেট হওয়া শুরু করে দেয়, ঠিক আছে। এটাও তার অ্যাডভান্টেজ, মানে খুব অল্প সময়ের মধ্যে এটাকে স্টার্ট করে ফেলা যায় সম্ভব। নেক্সট হচ্ছে টাইডাল ড্রাইভস কোস্টাল কারেন্ট প্রোভাইড অ্যান এনার্জি ডেন্সিটি 4 টাইমস গ্রেটার দ্যান এয়ার, ঠিক আছে। তো বলছে যে আমাদের যে ধরো আমরা বায়ু থেকে বিদ্যুৎ তৈরি করছি, হ্যাঁ, উইন্ড মিল আছে, সেখান থেকে আমরা কি করছি, উইন্ড টারবাইন ব্যবহার করে সেখান থেকে উইন্ড ইলেকট্রিসিটি জেনারেট করছি। তাহলে এয়ার থেকে যদি আমরা এয়ারের যে বাতাসের মধ্যে যে কারেন্টটা আছে, বাতাসের যে প্রবাহ হয়, তার থেকে যে শক্তিটা হারনেস করি, তার তুলনায় প্রায় 4 গুণ বেশি কিন্তু এনার্জি ডেন্সিটি থাকে সমুদ্রের ওয়াটারে। কারণ সমুদ্রের ওয়াটারের জল খুবই ভারী হয়, তাই না? এয়ারের থেকে অনেক বেশি ভারী, কত না 836 গুণ বেশি ভারী সমুদ্রের জল, ঠিক আছে। ফলে অনেক বেশি এনার্জি কিন্তু তার মধ্যে থাকে। ফলে একটা ছোট সাইজের, দেখো এখানে বলছি মিনিং দ্যাট দ্য 15 মিটার ডায়ামিটার টারবাইন উইল জেনারেট অ্যাজ মাচ অ্যাজ এনার্জি। 4 গুণ করলে কত হয়, 15 মিটারের 4 গুণ করলে 60 হয়, 4 15 60। তো 60 মিটার ডায়ামিটার আলা একটা উইন্ড মিল, সো ভীষণ বড় বড় ব্লেড আলা যে উইন্ড মিল আকাশের অনেক উপরে উঠে থাকে, তাই না? সো উইন্ড মিল যতটা এনার্জি তৈরি করবে, ঠিক মাত্র 15 মিটার টারবাইন হেড মানে ব্লেড আছে এমন বিশিষ্ট একটা টাইডাল পাওয়ার জেনারেশন কিন্তু সেই পরিমাণ এনার্জি তৈরি করতে পারে। তাহলে বুঝতে পারছো, ছোট সাইজের কিন্তু সে ততটা এনার্জি জেনারেট করতে পারে। এটা একটা ভালো জিনিস। নেক্সট হচ্ছে টাইডাল কারেন্টস আর বোথ প্রেডিক্টেবল অ্যান্ড রিলায়েবল and future, which gives them an advantage over both wind and solar system. Power outputs can be accurately calculated far in advance, allowing for easy integrations with existing electricity grid. এটা কি বলছে যে একদম টাইডাল কারেন্টকে বা টাইডাল জোয়ার ভাটার যে কারেন্ট বা শক্তিটাকে বা প্রবাহটাকে, সেটাকে আমরা একদম প্রেডিক্ট করতে পারি, যে রিলায়েবল ভরসাযোগ্য, একদম প্রেডিক্টেবল। কারণ আগে থেকে তার হিসাব জানা আছে যে কোন সময় জোয়ার হয়, কোন সময় ভাটা হয়, ইচ অ্যান্ড এভরিডে হয়। এটা অ্যাডভান্সেও আমরা কি করতে পারি, জেনে রাখতে পারি যে অমুক তারিখে কখন জোয়ার হবে, কখন ভাটা হবে, এটা জানা যায় একদম প্রিসাইজ, এটা কোনো ভুল ভ্রান্তি হয় না। কিন্তু সোলার সিস্টেমের ক্ষেত্রে দেখো কোন দিন সূর্যটা সম্পূর্ণ ভালো থাকবে তার একটা ওভারঅল আন্দাজ পাওয়া যায়, কিন্তু বর্ষাকালের টাইমে, ঠিক আছে, তো কিছু কিছু সময় মেঘলা আকাশের জন্য শীতকালে ঠিক মতন ভাবে আমরা বুঝতে পারি না যে কোন দিনকে খুব আগে থেকে কিন্তু অ্যাডভান্সলি জানতে পারি না যে কোন দিন পাওয়া যাবে, ফলে ওরা রিলায়েবল হয় না। উইন্ডের ক্ষেত্রে দেখো যে বাতাসের প্রবাহ যে সবসময় সমান হবে তা না, অনেক সময় ঝড় বৃষ্টির সময় আমরা জেনারেশন করতে পারি না, দাঁড় করে দিতে হয়, থামিয়ে দিতে হয়, তো এগুলো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব হয় না। কিন্তু জোয়ার ভাটার ক্ষেত্রে এটা কিন্তু প্রেডিক্টেবল খুব আগে থেকে। এর ফলে কি হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমেই কিন্তু আমাদের এনার্জিটা জেনারেট হচ্ছে টাইডালে। স্টিল আমরা কি করতে পারি, ওই দুটো টাইমে আমরা গ্রিডের সঙ্গে একটা টাই আপ করলাম, যে গ্রিডও ঠিক জেনে রাখলো যে আমাদের ওই সময় একটা এনার্জি জেনারেট হবে, ফলে গ্রিড সেই পাওয়ারটাকে নিয়ে নেবে, ঠিক আছে। আর যে সময় হবে না, গ্রিডও তখন তার সমস্ত সিস্টেমগুলোকে অ্যারেঞ্জ করে নেবে, অন্যান্য সোর্স থেকে সে বাকি টাইম পাওয়ারটাকে কালেক্ট করে। ফলে এটা গ্রিডের সঙ্গে খুব ইজিলি ইন্টিগ্রেটেড করে দেওয়া যায়। সোলারকে করতে গেলেও একটা প্রবলেমস আছে, দেখো সোলার একটা নির্দিষ্ট টাইমের জন্য পাওয়া যায়। সোলার যে
ফুললি ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির এনার্জি সবসময় পাওয়া যায় না, এই সমস্ত প্রবলেমগুলো আছে। কিন্তু এর ক্ষেত্রে একদম মেজারেবল, হেড মানে জলের উচ্চতা এই পর্যন্তই উঠবে, এত পরিমাণ ফ্লো রেট আছে, এই পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট হবে ডিউরিং এইটুকু টাইমের জন্য, এগুলো পুরো ফিক্সড জিনিস, ফলে টাইডাল ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে দ্য টারবাইন অফার সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ ওভার উইন্ড আর সোলার সিস্টেম। The majority of the assembly is hidden below, and the water lines and all cables is along the seabed. তো বলছে যে টারবাইনস এখানে একটা ভালো সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট অ্যাডভান্টেজ প্রদান করে। কেমন ভাবে দেখো, বড় বড় যে উইন্ড মিল গুলো আছে, বাতাস থেকে যে বিদ্যুৎ তৈরি করা যে বড় বড় উইন্ড মিল গুলো আছে, সেগুলোতে কি হয়, বড় বড় ব্লেডে না বহু পাখি মারা যায় আমাদের বাড়ি খেয়ে, ঠিক আছে। কিন্তু এদের ব্লেড গুলো দেখো, এগুলো জলের নিচের মধ্যে আছে, এখানে বিশেষটা হার্ম করে না, ছোট মাপের হয়। নেক্সট হচ্ছে এই যে সমস্ত কনস্ট্রাকশন, এটা এটা কি আছে, সমুদ্রের নিচের দিকে আছে, সমুদ্রের ভেতরের দিকে, যেটা ওপর থেকে ভিজুয়ালি দেখা যায় না, সেখানকার ইম্প্যাক্টটাও সহজে বোঝা যায় না, ছায়া তৈরি করছে না কোনো কোনো জায়গায়। তো এই সমস্ত সুবিধাগুলো কিছু দেয়। কেবিল মেবিল যা আছে সেগুলো সি বেড, যেটা সমুদ্রের যে নিচের জমিটা, সেই তার নিচ দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু অ্যাডভান্টেজ। হ্যাঁ, অবশ্যই এখানে যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট একদম নেই তা নয়, অবশ্যই কিছু আছে, কিছু প্রবলেমস হয়। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে সি ওয়াটার ইজ 832 টাইমস অ্যাজ ডেন্সার অ্যাজ এয়ার। Therefore, the kinetic energy available from 5 knot ocean current is equivalent to a wind velocity of 270 km/h. তো বলছে যে যেহেতু সমুদ্রের জল 832 গুণ বেশি ভারী, ঠিক আছে, তাই ফলে তার মধ্যে কাইনেটিক এনার্জি অনেক বেশি থাকে, গতিশক্তি অনেক বেশি থাকে, ঠিক আছে। তো সামান্য যদি 5 নট ওশিয়ান কারেন্ট, 5 নট একটা একক, নটিক্যাল মাইলস যাকে বলে, নট বলে। সো নট একটা স্পিড বা গতির একটা একক, আমরা যেমন কিলোমিটার পার আওয়ার মোটরসাইকেল গাড়িতে ব্যবহার করি না, কিলোমিটার পার আওয়ার, সিমিলার ওয়েতে আমরা নটকেও ব্যবহার করি, এগুলো মেরিন লাইফে খুব বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, 5 নট, 10 নট, 15 নটস, 20 নটস। সো এইগুলো, সো 5 নট ওশিয়ান কারেন্ট, যেটা জলের মধ্যে যদি এই বেগটাও থাকে, ঠিক আছে, জোয়ারের সময় এই জলের বেগটা যদি এটাও থাকে, 5 নটস থাকে, সেটা কি হয়, উইন্ডের ক্ষেত্রে যদি কল্পনা করো, মাত্র 5 নটস, 5 নটস মানে এক্স্যাক্টলি কত সেটা আমরা দেখে নিই একটা ছোট্ট চার্ট থেকে। 5 নটস মানে অ্যাকচুয়ালি কিলোমিটার পার আওয়ার্সে কতটা স্পিড, সমুদ্রের জলে যে গতিটা সেটা কতটা সেটা দেখে নিই। তো তার জন্য আমাদের আবার ছবির সেটআপে যেতে হবে। ওকে, জাস্ট এ মিনিট। তো ছবির সেটআপে চলে এসেছি, এখানে চলে যায় লাস্ট, দেখো আমি এটা বার করে রেখেছি। সেখানে দেখো 2 নটস মানে হচ্ছে 3.7 কিলোমিটার পার আওয়ার, 3 নটস মানে হচ্ছে 5.56 কিলোমিটার পার আওয়ার, 4 নটস 7.41 কিলোমিটার পার আওয়ার, 5 নটস, 5 নটস মানে হচ্ছে 9.26 কিলোমিটার। মানে আমরা ওভারঅল ধরো 5 থেকে 10 কিলোমিটার গতিতে হাঁটতে পারি বা দৌড়াতে পারি, ঠিক আছে, 5 থেকে 10। আর তোমরা জানো 5 কিলোমিটার বেগে গাড়ি চালানো বা 10 কিলোমিটার বেগে গাড়ি চালানো, এটা সে মনে করো 5 নটস মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। মাত্র 10 কিলোমিটার পার আওয়ার, এরকম মানে প্রতি ঘন্টায় জলটা 10 কিলোমিটার যেতে পারছে, এরকম একটা বেগ, ঠিক আছে। সো প্রতি ঘন্টায় মাত্র 10 কিলোমিটার যেতে পারছে, এরকম একটা বেগ। তো সেই বেগেই যদি জলটা প্রবাহিত হয়, সেটা কি হবে, উইন্ড মিলের ক্ষেত্রে সেটা 270 কিলোমিটার পার আওয়ার, মানে ম্যাসিভ স্পিড। তোমরা এই যে আইলা বা বিভিন্ন যে ঝড়গুলো আসে সে সময় দেখেছো 120 কিলোমিটার বেগ, 200 কিলোমিটার, মানে 180 কিলোমিটার বেগ, 150 কিলোমিটার বেগ থেকে বেশি দেখছো না, তাই না? সেই বেগেই ভাবো প্রচন্ড জোরে মানে হাওয়া প্রবাহিত হচ্ছে, সেই সময় উইন্ড মিল গুলো কাজই করে না, তাদেরকে বন্ধ করে দিতে হবে, সব ভেঙে যাবে, এত জোরে ঘুরবে আর কি। স্বাভাবিকভাবেই মাত্র সমুদ্রের এই যে টাইডাল এনার্জিতে মাত্র 5 নট স্পিড মানে হচ্ছে মনে করো 10 কিলোমিটার পার আওয়ার বেগেই যে জল প্রবাহিত, তাতে যা এনার্জি তৈরি করে, উইন্ডের ক্ষেত্রে সেটা প্রায় 270 কিলোমিটার বেগে যদি বাতাস বয়, তখন যে টারবাইন ঘুরলে যে পরিমাণ এনার্জি পাবো সেটার সঙ্গে সমান হয় কম্পারেটিভলি। বুঝতে পারছি এখানে ম্যাসিভ অ্যামাউন্ট কিন্তু এনার্জি জেনারেশন করা সম্ভব একটা ছোট জায়গা থেকে। এবার ব্যাপারটা হচ্ছে কিছু দেখে নিই ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড কনস্ট্রেন্ট টু টাইডাল পাওয়ার জেনারেশন। কনস্ট্রেন্ট কিছু একটা খারাপ ব্যাপার, যেটা মানে লাস্ট পর্যন্ত যা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে। তার ডিসঅ্যাডভান্টেজ দেখো, আনফরচুনেটলি এখানে অবশ্যই কিছু লিমিটেশনস, কিছু ডিসঅ্যাডভান্টেজ এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে। তার জন্য কি হয়েছে, এটা বহু ক্ষেত্রে ফেলিয়ার্স হয়েছে এই টাইডাল এনার্জি জেনারেশনটা, ঠিক আছে। তো সেইগুলো কি, at the present time both tidal and wave energy are suffering from orientation problem, ঠিক আছে। ওরিয়েন্টেশন, গঠনগত ভাবে যে সমস্যা, সেটার জন্য একটা ভীষণ ভাবে ফেস করছে সব জায়গায় সারা বিশ্বে।
in the sense that neither method is strictly economical, except in few locations through the world on a large scale in comparison with conventional power source. দেখো এটা ইকোনমিক্যাল হয় না, খুব বড় মাপের যদি এটা বানিয়ে ফেলা হয় সেক্ষেত্রে খুব বেশি এটা ইকোনমিক্যাল হয়নি, ঠিক আছে। বহু ক্ষেত্রে বহু রকম ফ্ল ছিল, সেখানে প্রবলেমস ছিল। সো যদি আমরা কনভেনশনাল পাওয়ার দেখি, সেখানে ইনভেস্ট করে যেরকম ইকোনমিক্যাল হয়, সেটা অর্থনৈতিকভাবে ভালো হয়, সেটা কিন্তু এই জায়গায় ইনভেস্ট করে সেটা পাওয়া যাচ্ছে না, এই সমস্যাটা হয়েছে। টাইডাল পাওয়ার সিস্টেম ডু নট জেনারেট ইলেকট্রিসিটি অ্যাট এ স্টেডি রেট, একটা স্থির মানে কিন্তু সবসময় ইলেকট্রিসিটি আমাদের দিতে পারে না, অ্যান্ড দাস নট necessarily at time of peak demand. So unless a way can be found of storing energy sufficiently, and any storage device currently available incur a considerable losses, they would not help in the reducing the overall needs of fossil power station, but only allow them to run at a lower rating for a certain amount of time. So overall এখানে কি বলতে চাইলো, এখানে বলতে চাইলো যে দেখো এখানে কি একটা স্টেডি রেটে আমাদের ইলেকট্রিসিটি দিতে থাকে না, ফলে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড যে সময় হয় সেই সময় আমরা একে চালিয়ে এনার্জি জেনারেট করতে পারি না, সেই বেস লোডের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি না, বেস লোড রূপে সারা দিন রাত একটা কনস্ট্যান্টলি পাওয়ার জেনারেশন করে যাচ্ছে, ফলে ওখানেই একটা ড্রব্যাক হয়ে যাচ্ছে আমাদের কনভেনশনাল পাওয়ার আর নন কনভেনশনাল পাওয়ারের মধ্যে ডিফারেন্স চলে আসছে। নেক্সট হচ্ছে এটাকে ওভারকাম করা যেত যদি আমরা একটা ভালো বেটার এনার্জি স্টোরিং সলিউশন পেতাম, যেখানে এনার্জিটাকে একটা লার্জার অ্যামাউন্ট এনার্জি একটা সময় তৈরি করে নিলাম, কিন্তু সেটা স্টোর করে নিলাম, স্টোর করে সেটাকে স্লোলি আমরা রিলিজ করতে থাকলাম সারা দিন রাত 24 ঘন্টা, ঠিক আছে। এমন কিন্তু আমাদের ফেসিলিটি নেই। কারেন্টলি যা যা মেথডস গুলো আছে সেগুলো প্রচুর বেশি খরচ করতে হয়, বাট অত বেশি বেনিফিশিয়াল হয় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের যে ব্যাটারি টেকনোলজি আছে সেখানে অনেক বেশি লস হয়, ঠিক আছে, প্রচুর লস হয়, সেখানে এনার্জি লস হয় সেখানে, ফলে এগুলো রিলায়েবল একটা হয় না, আর ওভারঅল যে নিডস আমাদের ফসিল ফুয়েলের সেটা কিন্তু থেকেই যাচ্ছে, সেটা সম্পূর্ণভাবে কিন্তু ওভারকাম করতে পারছে না। নেক্সট হচ্ছে টাইডাল ফেন্সেস কুড প্রেজেন্ট সাম ডিফিকাল্টস টু মাইগ্রেট ফিশ। দেখো এই যে আমাদের যে বাঁধটা দিয়েছি, এই বাঁধটা দেওয়ার ফলে জলের যে ন্যাচারাল গতিটা ছিল, যেখানে যে জায়গায় বাঁধটা তৈরি করেছি সেখানে কি সেই ব্লেডের মধ্যে দিয়ে যাওয়ার সময় মাছগুলো একটু প্রবলেমস হয়ে যেতে, ঠিক আছে। তাদের জন্য একটা প্যাসেজ বানানো হচ্ছে, যাওয়ার জন্য একটা জায়গা রাখা হচ্ছে, কিন্তু স্টিল সেখানে কি হচ্ছে, তাদের একটা জীবনযাত্রার উপরে কিন্তু একটু না একটু প্রভাব পড়ছে, একটু না একটু খারাপ কিছু হচ্ছে, ঠিক আছে। ফলে এটাও তাদের একটা ইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আছে, একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সেখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে টাইডাল এনার্জি নিয়ে আলোচনা কনসেপ্ট। খুব ছোট্ট একটা টপিক, খুব সুন্দর একটা বিষয়। অবশ্যই ভবিষ্যতে এটা অনেক বেশি আমাদের মানুষের নিডকে অনেক পূর্ণ করবে আশা করা যায়। সমস্ত আরো বেশি ভাবনা চিন্তা গবেষণা সবই চলছে জিনিসটার উপরে। তো এটা হচ্ছে আমাদের একটা অন্যতম নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি, ঠিক আছে, যেখান থেকে পেতে পারি। তো এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেটা করবো। আগের দিনের ভিডিওতে কোনো কিছু প্রবলেমস হয়নি, তো আমি এখানে ইনক্লুড করলাম না সেই ব্যাপারটাকে। আজকে এই পর্যন্ত থাকলো। সো থ্যাংক ইউ।